ভিডিওটির আলোচ্য চ্যাপ্টার পদার্থের কঠিন অবস্থা, টপিক ল্যাটিস ও একক কোষ। এটি এই চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও। পার্ট 1 ও পার্ট 2 ভিডিও দেখতে চাইলে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। চলুন টপিকটি শুরু করা যাক। প্রথমে আমরা যেটা জানব, কেলাস। কেলাস বা ক্রিস্টাল কি? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব, স্পেলিংটা ঠিক করে নেবে, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বলে। যেমন আমরা অনেক ধরনের ক্রিস্টাল পাই। এখানে আমাদের এই চ্যাপ্টারে মূলত ঘনকাকার কেলাস বা কিউবিক কেলাস নিয়ে আলোচনা হবে। এবার আমরা আসি কেলাস জালক বা স্পেস ল্যাটিস বা শুধু ল্যাটিস কি? কেলাস জালক বা স্পেস ল্যাটিস বা ল্যাটিস কি? কোনো কেলাসের মধ্যে গঠনকারী কণাগুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমে ত্রিবিন্যাস পাওয়া যায় তাকেই আমরা কি বলবো? কেলাস জালক বা স্পেস ল্যাটিস। যেমন ওই ঘনকাকার কেলাসের ঘনকাকার ল্যাটিস বা কিউবিক ল্যাটিস। অর্থাৎ আমরা যে কেলাস পাই সেই কেলাসের কণাগুলোর যে কেন্দ্রবিন্দু দিয়ে যদি একটা জাল, একটা ত্রিমাত্রিক বিন্যাস কল্পনা করি, তাহলে আমরা এই পাশে এই রকম একটা ত্রিবিন্যাস, এক প্রকার এই রকম ত্রিবিন্যাস, একটা বিন্দু দিয়ে গঠিত একটা বিন্যাস আমরা পেতে পারি, যেখানে একটা একটা বিন্দু একটা একটা অণু বা একটা একটা পরমাণু বা একটা একটা আয়নকে নির্দেশ করছে। এবার আমরা যেটা জানবো সেটা হলো ল্যাটিস বিন্দু। কেলাস জালক মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থানকে নির্দেশ করে সেই বিন্দুগুলোকে আমরা কি বলবো? ল্যাটিস বিন্দু। অর্থাৎ এই যে এক একটা বিন্দুকে আমরা কি বলবো? ল্যাটিস বিন্দু। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একক কোষ বা ইউনিট সেল। একক কোষ বা ইউনিট সেল। এই ইউনিট সেল বা একক কোষ কি? তাহলে আমরা জেনে নিই। কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম অংশ বা বিন্যাসকে ত্রিমাত্রিক শূন্যে সুষমভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়, সেই ক্ষুদ্রতম বিন্যাসকে কেলাসটির একক কোষ বলে। অর্থাৎ এই যে বিন্দুগুলো দিয়ে যে একটা ত্রিমাত্রিক কেলাস ল্যাটিস তৈরি হয়েছে, সেই ল্যাটিসের মধ্যে আমরা এমন একটা ক্ষুদ্র অংশ পাবো বা বিন্যাস পাবো যেটা ত্রিমাত্রিক শূন্যে অর্থাৎ 3Dতে বারবার রিপিট হয়েই পুরো ল্যাটিসটি তৈরি করেছে। আমরা এই ল্যাটিস বিন্দুগুলোর মধ্যে সেই ক্ষুদ্রতম একটা অংশ খুঁজে নিই। যেহেতু আমরা বলেছি যে এই ল্যাটিসটি ঘনকাকার ল্যাটিসের একটা ল্যাটিস বিন্যাস, তাই আমরা এই ত্রিমাত্রিক যে একটা আমরা বিন্দুগুলো দিয়ে একটা ল্যাটিস পাচ্ছি, সেই ল্যাটিসের মধ্যে আমরা ওই ত্রিমাত্রিক ওই 3D ঘনকটা খুঁজে নেব, যেটাই বারবার রিপিট হয়ে এই পুরো ল্যাটিস স্ট্রাকচারটা তৈরি করেছে, আর সেটাই হবে একক কোষ। চলুন আমরা সেই একক কোষটা তাহলে এখন খুঁজে নিই। ধরো এইখানে একটা কিউব পাচ্ছি, এই একটা
কিউব, এটা পরস্পর জুড়ে দিলে আমরা মোটামুটি, আমার লাইনগুলো সোজা হয়নি, মোটামুটি আমরা একটা কিউব পাচ্ছি, যেখানে ঘনক পাচ্ছি, যেখানে যার লেন্থ, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, অর্থাৎ এ, যার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এ বি সি, অর্থাৎ সব দিক দিয়ে যার সুষম একটা ঘনক, যেখানে আমরা এই ঘনকটি বারবার রিপিট হয়েই এই ঘনকটি বারবার রিপিট হয়ে পুরো ল্যাটিসটি তৈরি করেছে। তাহলে আমরা ওই যে ঘনকটিকে আমরা বলতে পারি যে এটি একটি একক কোষ। এই একক কোষের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা এবার আলোচনা করব। একক কোষের শ্রেণীবিভাগ করার আগে আমরা একক কোষ সংক্রান্ত কয়েকটি টার্ম জেনে নেব। প্রথমে আসি পৃষ্ঠতল বা ফেস। একক কোষের পৃষ্ঠদেশগুলি যে সমতল দ্বারা গঠিত, সেই সমতলগুলিকে পৃষ্ঠতল বলে। আমরা যদি একটা কিউবিক ইউনিট সেল নিই, এই কিউবিক ইউনিট সেলের যে 6টা ফেস রয়েছে, এই 6টা ফেস আমরা পাচ্ছি, 6টা তল পাচ্ছি, সেই তলগুলোকে এক একটা ফেস বলবো। 2 আসি ধার বা কিনারা বা এজ। দুটি পাশাপাশি পৃষ্ঠতলের মিলন রেখাকে কিনারা বা ধার বা এজ বলবো। এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো পাশাপাশি দুটো ফেস বা পৃষ্ঠতল, তার যে মিলন রেখা, দুটো পৃষ্ঠতল যেখানে মিলেছে, এই যে মিলন রেখা, এটাকে আমরা বলবো কি কিনারা বা ধার। 3 আসি দুটি পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে আন্তঃপৃষ্ঠীয় কোণ বলে বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তল এবং এই তল পাশাপাশি দুটো তল এই অ্যাঙ্গেলটি তৈরি করেছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাশাপাশি তল মধ্যবর্তী যে কোণ তৈরি করে সেটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এখানে কিউবিক যে ল্যাটিস বা কিউবিক ইউনিট সেল, সেখানে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলগুলো হয় 90 ডিগ্রি। এবার আমরা একক কোষের শ্রেণীবিভাগটি দেখে নেব। একক কোষকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক, সরল বা আদিম একক কোষ, সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল। 2, কেন্দ্রিক একক কোষ বা সেন্টার্ড ইউনিট সেল। আবার এই কেন্দ্রিক একক কোষকে আমরা আবার 3টি ভাগে ভাগ করতে পারি। এক পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, ফেস সেন্ট্রেড ইউনিট সেল, একে আমরা শর্ট করে এফসিসি বলতে পারি। 2 আমরা দেখে নেব দেহকেন্দ্রিক একক কোষ, বডি সেন্টার্ড ইউনিট সেল, যাকে আমরা বলবো বিসিসি। এবং 3 পাচ্ছি প্রান্তকেন্দ্রিক একক কোষ বা এন্ড সেন্ট্রেড ইউনিট সেল, যাকে আমরা বলবো ইসিসি। অনেক সময় আমরা এই একক কোষকে 4টি ভাগে ভাগ করতে পারি একেবারে। সেটা হলো এই সরল বা আদিম একক কোষ, 2 পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, 3 দেহকেন্দ্রিক একক কোষ, 4 প্রান্তকেন্দ্রিক একক কোষ। এবার আমরা বিভিন্ন ঘনকাকার একক কোষ ও তাদের কণা সংখ্যা নির্ণয় করব। টাইপস অফ কিউবিক ইউনিট সেল এবং অ্যাটম পার ইউনিট সেল আমরা নির্ণয় করব। প্রথমেই আসি সরল ঘনকাকার একক কোষ বা সিম্পল কিউবিক ইউনিট সেল। সরল ঘনকাকার একক কোষ কোনগুলোকে বলবো?
না যেসব একক কোষের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে কণা থাকে তাদেরকে আমরা সিম্পল কিউবিক ইউনিট সেল বলবো। এখানে আমরা একটা সিম্পল কিউবিক ল্যাটিস দেখতে পাচ্ছি, যার শুধুমাত্র 8টি, আমরা জানি কিউবের 8টা কোণ থাকে, সেই 8টি কোণে আমরা 8টি কোণা দেখতে পাচ্ছি। একটা 8টি কোণার কেন্দ্রবিন্দু নিয়ে এই ল্যাটিসটি দেখানো হয়েছে। আসলে এখানে যদি একটা অ্যাটম থাকতো তারা কিন্তু পাশাপাশি ঠেসে অবস্থান করত, তারা কিন্তু এইভাবে পাশাপাশি ঠেসে অবস্থান করত। আমার গোলগুলো ঠিকভাবে হয়নি, তোমরা বুঝে নাও। এবার আমরা প্রতিটি কৌণিক বিন্দুতে তাহলে মোট কণার সংখ্যা 8টি। প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুতে অবস্থিত মোট কণার অবদান 1/8 তাহলে ব্যাপারটা কি বললাম, প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুতে অবস্থিত, এই যে কৌণিক বিন্দুতে যে কণাগুলো অবস্থিত হয় সেই কৌণিক বিন্দুতে অবস্থিত প্রতিটি কণার ওই একক কোষের প্রতি তার অবদান 1/8। ব্যাপারটা কি না, যদি ধরো আমরা এই কণাটি ধরে নিই, এই কণাটি আসলে এই ইউনিট সেলকে 1/8 কন্ট্রিবিউট করেছে। সেটা কীরকম, প্রথমেই তো আমরা ধরে নেব যে এই যদি এটা আমরা একটা কণা নিই, সেই কণার এই অর্ধেক অংশ কিন্তু এর মধ্যে নেই। এই যে অর্ধেক অংশ, ধরো এই একটা কণা, তার অর্ধেক অংশ কিন্তু এই ইউনিট সেলের মধ্যে নেই। তাহলে বাকি অর্ধেক অংশের কতটুকু অংশ এই ইউনিট সেলের মধ্যে রয়েছে না, এটা যদি আমরা ইউনিট সেল নিই, এই ইউনিট সেলের শুধুমাত্র এইটুকু অংশ অর্থাৎ এই অংশটা আমরা এই ইউনিট সেলের মধ্যে পাচ্ছি। অর্থাৎ এই যে অর্ধেক থাকছে তার আবার 1/4 এই ইউনিট সেলের মধ্যে পড়ছে। আমরা যদি কল্পনা করি এই ইউনিট সেলের এদিকে একটা ইউনিট সেল আছে, ওদিকে একটা ইউনিট সেল আছে, এইরকম যদি 4টা ইউনিট সেল পরপর থাকে তাহলে তোমরা নিজেরাই দেখো এই যে ইউনিট সেলের এর যে কণাটির অর্ধেক অংশ 4টা ইউনিট সেলকে কন্ট্রিবিউট করেছে। তাহলে অর্ধেক অংশ যদি 4টা ইউনিটকে কন্ট্রিবিউট করে তাহলে পুরো অংশটা নিশ্চয়ই 8টা অংশকে কন্ট্রিবিউট করবে। অর্থাৎ এই ওপরেও আরও 4টি ইউনিট সেল যদি আমরা অঙ্কন করি তাহলে দেখতে পাবো যে এই প্রত্যেকটি কোণে অবস্থিত যে আমরা কণাগুলো পাচ্ছি, প্রত্যেক কিউবিক ল্যাটিসের প্রত্যেকটি কোণে অর্থাৎ প্রত্যেকটি কৌণিক বিন্দুতে যে কণাগুলো অবস্থিত হয় তা ওই একক কোষকে কেবলমাত্র 1/8 কন্ট্রিবিউট করে। তাহলে আমরা এখন দেখে নিই প্রতিটি সরল ঘনকাকার একক কোষের মোট কণা সংখ্যা। তাহলে আমরা জানি প্রতিটি কৌণিক বিন্দুতে কটা কণা আছে, মোট কৌণিক বিন্দুতে কণা আছে 8টি। তাহলে প্রত্যেকটি কণা যদি 1/8 কন্ট্রিবিউট করে তাহলে মোট কণা সংখ্যা 8 × 1/8, তাহলে আমরা পাচ্ছি 1টি। অর্থাৎ তাহলে প্রতিটি সরল ঘনকাকার একক কোষের মোট কণা সংখ্যা 1টি। 2 নম্বরে আসি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ ফেস সেন্ট্রেড কিউবিক ইউনিট সেল FCC। কোন ধরনের একক কোষগুলোকে আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বলবো না, যেসব একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে, তাহলে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে ও প্রতিটি পৃষ্ঠের কেন্দ্রে একটি করে কণা থাকবে। আমরা জানি একটা কিউবের
ছটা ফেস থাকে বা ছটা তল থাকে, সেই ছটা তলের মধ্যবিন্দুতে, ধরো এই যে তলটি, এই তলের মধ্যবিন্দু অর্থাৎ এইটাতে একটা কণা, এই তলের মধ্যবিন্দুতে এই একটি কণা, এই তলের মধ্যবিন্দুতে একটি কণা, এই তলের মধ্যবিন্দুতে একটি কণা, ওই পেছনের এই তলের কেন্দ্রবিন্দুতে মধ্যবিন্দুতে একটি কণা, এই তলের মধ্যবিন্দুতে একটি কণা, অর্থাৎ মোট 6টি কণা এই পৃষ্ঠের কেন্দ্রে থাকবে। তাহলে আমরা পাচ্ছি কৌণিক বিন্দুতে মোট কণা, কৌণিক বিন্দুতে মোট কণা 8টি, পৃষ্ঠতলের কেন্দ্রে মোট কণা 6টি। এখন তাহলে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুতে অবস্থিত প্রতিটি কণার অবদান 1/8 অংশ আমরা আগেই আলোচনা করলাম। এখন যে ব্যাপারটা বুঝবো, পৃষ্ঠতলের কেন্দ্রগুলিতে অবস্থিত প্রতিটি কণার অবদান হবে 1/2 অংশ অর্থাৎ হাফ। এটা কেন না, আমরা এই কণাগুলো নিয়ে, এই কণাগুলোর কথা বলছি, এই কণাটি অর্ধেক এই ইউনিট সেলকে কন্ট্রিবিউট করছে, আর অর্ধেক এই পাশে যে একটি ইউনিট সেল আছে তাকে কিন্তু এই পাশের ইউনিট সেলকে কন্ট্রিবিউট করছে। অর্থাৎ এই যে কণাটা, এই ইউনিট সেলের ফেসের যেমন ফেসের কণা, তেমনি এই ইউনিট সেলেরও ফেসের কণা। অতএব তাহলে পৃষ্ঠতলের কেন্দ্রগুলিতে অবস্থিত প্রতিটি কণার অবদান, একক কোষের প্রতি অবদান কত হবে? 1/2 অংশ। তাহলে আমরা পাচ্ছি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার প্রতিটি একক কোষের মোট কণার অবদান। তাহলে প্রত্যেকটা কোণের জন্য 1/8 অংশ, তাহলে 8টি কণা রয়েছে, 8 × 1/8, এবং তাহলে ফেসগুলোতে অর্থাৎ পৃষ্ঠতলগুলোতে 6টি কণা রয়েছে, তাহলে 6 × 1/2, তাহলে আমরা পাচ্ছি 1 + 3 = 4টি। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষে মোট কণার সংখ্যা 4টি। এখন 3 নম্বরে আসি, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ বা বডি সেন্ট্রেড কিউবিক ইউনিট সেল বা বিসিসি ইউনিট সেল। এরূপ একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে ও কোষের দেহকেন্দ্রে একটি কণা অবস্থান করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই কিউবিক ল্যাটিসের প্রত্যেকটি কৌণিক বিন্দুতে একটি করে কণা রয়েছে, এবং কোষের দেহকেন্দ্র অর্থাৎ একেবারে মধ্যিখানে একটা আমরা কণা অবস্থান লক্ষ্য করছি। তাহলে এই ধরনের আমরা ইউনিট সেলকে বলবো দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ। এখন আমরা তাহলে পাচ্ছি কৌণিক বিন্দুতে মোট কণার সংখ্যা 8টি, দেহকেন্দ্রে মোট কণার সংখ্যা 1টি। তাহলে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুতে প্রতিটি কণার অবদান 1/8 অংশ ও দেহকেন্দ্রে কণার অবদান 1 অংশ। কারণ এই মধ্যিখানে যে কণাটা রয়েছে সেটা কিন্তু এই ইউনিট সেলের মধ্যিখানেই রয়েছে, অর্থাৎ পুরোপুরি এই ইউনিট সেলের মধ্যে রয়েছে, তাই এর কন্ট্রিবিউশন কিন্তু পুরোপুরি অর্থাৎ 1 অংশ। এবারে আমরা তাহলে পাচ্ছি দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্রতিটি কণার সংখ্যা, মোট কণার সংখ্যা, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষে মোট কণার সংখ্যা। তাহলে আমরা পাচ্ছি প্রতিটি কৌণিক বিন্দুতে 8টি কণা আছে, তাহলে প্রত্যেকটি কৌণিক বিন্দুর জন্য একটি কণার জন্য অবদান 1/8 অংশ, তাহলে 8 × 1/8 যুক্ত 1 সমান 1 যুক্ত 1 সমান 2টি। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বাস্তব ক্ষেত্রে, আসলে বাস্তবে এই দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষটি কেমন দেখতে হয়। এখানে দেখতে পাচ্ছি যে কৌণিক বিন্দুতে যে কণাগুলো থাকে তার আসলে 1/8 অংশ এই একক কোষের মধ্যে রয়েছে, এবং সম্পূর্ণ অংশটা অর্থাৎ দেহকেন্দ্রে যে কণাটা রয়েছে তার সম্পূর্ণ অংশ এই একক কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর শেষে আমরা যে একক কোষটি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রান্তকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ
বা এন সেন্ট্রেড কিউবিক ইউনিট সেল। যদিও এই ইউনিট সেলটি আমাদের সিলেবাসের বাইরে, তবু আমরা একবার দেখে নেব কোন ধরনের ইউনিট সেলগুলোকে এই ফেস সেন্ট্রেড কিউবিক ইউনিট সেল বলা হয়। এরূপ একক কোষের প্রতিটি কৌণিক বিন্দু ও যে কোনো দুটি পরস্পর বিপরীত তলের কেন্দ্রে একটি করে কণা থাকে। প্রথমে তাহলে কি, প্রত্যেকটি কৌণিক বিন্দুতে, যেমন সব ইউনিট সেলের প্রত্যেকটি কৌণিক বিন্দুতে একটি করে কণা আছে। আর এখানে কি না, যে কোনো দুটি পরস্পর বিপরীত তল, ধরো এই তলটির বিপরীত তল আমরা এই তলটি নিচ্ছি, এই বিপরীত তলে একটি করে কণা থাকবে। এখানে কণাগুলো আঁকা নেই, আমি এঁকে নিচ্ছি। একটি করে আমরা কি নিচ্ছি, গোলটা ঠিক করে করে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে একটি করে কণা এবং পরস্পর বিপরীত তলের কেন্দ্রে একটি করে কণা, আমরা কণা নিয়ে এই প্রান্তকেন্দ্রিক ঘনাকার একক কোষটি তৈরি হয়। এবার আমরা দেখে নেব কৌণিক বিন্দুতে মোট কণা সংখ্যা 8টি, মোট কণা সংখ্যা 8টি, এবং তাহলে দুটো তলে একটি করে কণা রয়েছে। তাহলে পৃষ্ঠ তলের কেন্দ্রে মোট কণা সংখ্যা 2টি। তাহলে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুতে প্রতিটি কণার অবদান 1/8 অংশ, এবং আমরা যেমন আগেই জেনে এসেছি পৃষ্ঠতলে যদি কোনো কণা থাকে তাহলে তার অবদান হবে 1/2 অংশ। তাহলে আমরা পাচ্ছি প্রান্তকেন্দ্রিক ঘনাকার একক কোষে মোট কণার সংখ্যা 8 × 1/8 যুক্ত 2 গুণিত 1/2, কারণ দুটো কণা রয়েছে, তাহলে প্রত্যেকটি কণার অবদান 1/2, তাহলে দুটি কণার অবদান 2 × 1/2 অর্থাৎ তাহলে পাচ্ছি 1 যুক্ত 1 সমান 2টি। এই টপিকের ওপর ক্লাসটি এখানেই শেষ করছি। এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা এই টপিকের PDF ফাইল পেতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।